সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতন বিপ্লব। সমসাময়িক বিষয় আলোচনা করার জন্য আমরা দুজন অতিথিকে স্টুডিওটিতে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট রফিক সিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আরও ডান পাশে রয়েছেন জনাব এ কে এম রেজাউল করিম, চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র। আপনাদের দুজনকেই স্বাগত এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে। প্রথমেই জনাব রফিক সিকদার, আপনার কাছে জানতে চাইব, যেহেতু আইন, আদালত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব নিয়ে আপনাদের সম্মুখ একটা আপডেট আপনারা সবসময় থাকেন, সেই বিষয়ে একেবারে লেটেস্ট যদি বলি যে আলিফ হত্যাকাণ্ড এবং সবশেষ আসলে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা এখন আসলে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমালোচক এবং যারা এশিয়ান টেলিভিশনের সামনে বসে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এসেছি। গত 15 বছর দেশের সুশাসন ছিল না, একটা দরিদ্র পরিস্থিতি ছিল, একটা ভোটারবিহীন সরকার ছিল, একটা অগণতান্ত্রিক পরিবেশে ছিল। সেই পরিবেশ থেকে আমরা দীর্ঘ সংগ্রাম করে সকল অপকর্ম দুঃশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে গুম খুন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা সকলে সম্মিলিতভাবে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র, জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করে সেই স্বৈরাচারকে আমরা হটিয়েছি। 5ই আগস্টে একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সেই অভ্যুত্থানটি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন এই সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে যে স্বৈরাচার পালিয়েছে বটে, কিন্তু তাদের লেজ এখনও রয়ে গেছে। এখন তাদের লেজ কী করতে হবে সেটা হলো কথা। লেজে পাড়া দিলে আবার কি ছবল দিতে চেষ্টা করবে? সেই জন্য আমরা চাচ্ছি যে স্বৈরাচারের সমস্ত মূলোৎপাটন করে দিতে। স্বৈরাচাররা এখনও অটল, তারা নানান রকমের এনার্কি সৃষ্টি করে তারা চাচ্ছে আবার আমাদেরকে পিছনের দিকে নিয়ে যেতে। আর দেশবাসী এবং ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি সহ আমরা চাচ্ছি সামনের দিকে এগিয়ে যাব। পিছনে যা হয়েছে আমরা অগ্রগতির পথে, প্রগতির পথে, গণতন্ত্রের পথে, সত্য এবং সুন্দরের পথে, আমরা শান্তির পথে যাব। আমরা শান্তির জন্য লড়াই করি, যুদ্ধ করি, এটা সত্য। কিন্তু সেখানে যদি অশান্তি সৃষ্টি করে তো বুঝতে হবে যে এরা কারা। আপনি ভালো করেই জানেন যে এই যে ইয়াকে যে হত্যা হলো, চিন্ময়কে যে গ্রেপ্তার করা হলো, সে একটা আন্তর্জাতিক উগ্রবাদী একটা সংগঠনের সে নেতা। যেমন আইএস আছে আমাদের মুসলমানদের মধ্যে, সেরকম একটা উগ্রবাদী সংগঠন। সনাতন হিন্দু সমাজের কিন্তু তার এই দায় নেয় না। সনাতন থেকেও চিন্ময়কে 1 বছর আগে বহিষ্কার করা হয়েছে। সনাতন হিন্দু সমাজ কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় আমাদের দেশে, এবং অত্যন্ত শান্তি এবং সম্প্রীতির মধ্য দিয়ে কিন্তু আমরা চলেছি। এবং তাদের যে কোনো অনুষ্ঠানে, পূজার অনুষ্ঠানে, আমরা তাদের সেই অনুষ্ঠানে আমরা যাই, আমাদেরকে আমন্ত্রণ করে তারা আমাদের সাথে আসে। আমরা অত্যন্ত মিলেমিশে, পৃথিবীর বিশ্বে আর কোথাও এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ আছে বলে আমি জানি না। বাংলাদেশে সেটা আছে। যদিও আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কখনো কখনো বিএনপি বা বিরোধী দলের ঘাড়ে চাপানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরাই কখনো কখনো শান্তিকে বিনষ্ট করতে চেয়েছে, সম্প্রীতি বিনষ্ট করতে চেয়েছে, চেষ্টা করেছে, কিন্তু ফল কিন্তু হয় নাই, লাভ হয় নাই। তদন্ত করে দেখা গেছে যে তাদের লোকেরাই সেই শান্তিটাকে বিনষ্ট করতে চেয়েছে। সেই প্রেতাত্মারাই আজকে আবার নতুন করে মাথা চালা দিয়েছে যেন একটা সুষ্ঠু আবাদ নির্বাচনের মধ্য দিয়ে আজকে ডক্টর ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন দিতে না পারে সেটা ব্যাহত করার জন্য। দেখেন, আজকে আমরা বিএনপি একটা বড় রাজনৈতিক দল, দীর্ঘদিন ভোট থেকে যেমন ভোট করা থেকে যেমন আমরা বঞ্চিত, এদেশে বৃহৎ জনগোষ্ঠী ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমরা কিন্তু রাতারাতি আমরা 2 মাস 3 মাস একটা সরকার, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন দিতে পারে। দ্যাট ইজ ট্রু। কিন্তু আমরা কিন্তু সেটা চাচ্ছি না, সেটা আমরা চাইনি যে 3 মাসের মধ্যে দিতে হবে। চাইলে কিন্তু আমাদেরই চাওয়ার কথা, আমরা চাচ্ছি না। তাকে একটু সময় দিয়েছি আমরা, একটা রোড ম্যাপ করে, যে একটা অল্প সময়ের মধ্যে। কিন্তু তার অর্থ এই নয় যাতে ছোট ছোট সংগঠন, এই সংগঠন সেই সংগঠন মিটিং করে সরকারকে তাদের অধিকারের জন্য চাপ দেবে। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকেরই, অধিকারের মিছিল করা, সভা সমাবেশ করা। একটি নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক, সেই নির্বাচিত সরকারটি যদি বিএনপি হয়, বিএনপির কাছে অধিকারের কথা আমার মনে হয় যে বলতেও হবে না। আমরা অধিকার বাস্তবায়ন করে অতীতে আমরা দেখিয়েছি। তারপরেও যদি মানুষের একটু অধিকারের শেষ নেই, আমরা অধিকারের প্রতি শ্রদ্ধা রাখি। আওয়ামী লীগের মতো বিশৃঙ্খলা করে, গুলি করে অধিকার পণ্ড করি না। কিন্তু এই সময় কেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এত দাবির তো দরকার নেই। তারা একটা স্বল্প সময়ে যে নির্বাচন কমিশন গঠন করেছে, রোডম্যাপ তৈরি করে নির্বাচন দিয়ে দেবে। এই যে আজকে আমাদের যে আইনজীবী আলিফ, সে একজন প্রথিতযশা আইনজীবী, তাকে যেভাবে হত্যা করা হলো, এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং যারাই এই হত্যার সাথে জড়িত
এটা আমরা সব ইতিমধ্যে সব কিছুই আসতেছে ভেসে তাদেরকে গ্রেপ্তার করার জন্য, যেমনিভাবে মাননীয় প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য, একইভাবে আমি বলবো যে আমাদের তারেক রহমান, আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটি এবং আমাদের দল সবাই এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। এবং আপনি জানেন যে আজকে আমাদের আইনজীবীদের মধ্যে তার প্রতিবাদে মিটিং চলছে। দেখেছি আমরা চাচ্ছি যে অবিলম্বে এই যারা হত্যাকারী, আলিফের আজকে আপনি জানাজা দেখেছেন যে একজন মানুষ কতখানি জনপ্রিয় হলে, লক্ষ লক্ষ মানুষের প্রিয় হলে এত বড় জানাজা হতে পারে। আমি সেই জানাজার শোককে শক্তিতে পরিণত করে সকল ষড়যন্ত্রকারী যারা আছে তাদেরকে জবাব দেওয়ার জন্য এবং তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য বিএনপি সহ সকলেই আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের যে শত শহীদের রক্ত, যারা এই আন্দোলনে বিশেষ করে জুলাই আগস্টে রক্ত দিয়েছে, সকলের এই রক্তের বিনিময়ে আমাদের যে আজকে অর্জিত গণতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে এই সরকারকে আমরা বহাল তবিয়তে রেখে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কোনো ষড়যন্ত্র যারা করবে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দিতে আমরা সকলেই অতন্দ্র প্রহরের মতো আমরা জেগে আছি এবং জেগে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জনাব রেজাউল করিম আপনার কাছে যেতে চাই যে আসলে আপনি তো গবেষণা করেন আপনারা এবং পলিটিক্যাল যে ইনসিডেন্টগুলো ঘটে সেগুলোর ক্ষেত্রে আপনাদের গবেষণার ঝোঁক বেশি আমরা দেখেছি, আপনাদের গবেষণার বিভিন্ন ফাইল আমরা দেখেছি। সেক্ষেত্রে এই যে আজকের যে ঘটনা আমরা দেখলাম যে জানা যায় লক্ষ লক্ষ মানুষের কিন্তু উপস্থিতি এবং তার গ্রামের বাড়ি লোহাগাড়া, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু তার বাড়িতে উপস্থিতি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সে সবার প্রিয় ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি শহীদ মিনারে যে আন্দোলন করছে শিক্ষার্থীরা, অর্থাৎ কোটা আন্দোলনের নামে আসলে বৈষম্য ভাঙার নামে এবং বিপ্লব যেটি ঘটেছে সেটার যে নেতৃত্ব দিয়েছিল সেই সমন্বয়কদের আমরা দেখেছি শহীদ মিনার। তারা বলছে যে কোনো নতজানু নীতি কি এইসব ঘটনা ঘটার জন্য দায়ী কিনা, আসলে আপনাদের গবেষণা কি বলে? প্রথমে আমি এই অ্যাডভোকেট সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি এবং এই যে আজকে যে জানাজা এবং এখানে বড় দুটি রাজনৈতিক দল সহ অন্যান্য যারা বুদ্ধিজীবী, লেখক, গবেষক তারা বলেছেন যে ধৈর্য না হারাতে, সংযমী থাকতে এবং কারো ফাঁদে পা না দিতে। এই হত্যাকাণ্ড অবশ্যই একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য অথবা এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য এবং যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে চাই সেটাকে ব্যাহত করার জন্য এটি পতিত সরকারি এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র কিন্তু তারা 5 তারিখের বিপ্লবের পর থেকেও তারা অব্যাহত রেখেছে। আপনারা দেখেছেন যে ইনুস সাহেব শপথ নেওয়ার মাঝখানের 2-3 দিন দেশে কোনো সরকার ছিল না, যে লুটতরাজ হয়েছে বেশিরভাগ জায়গায় দেখা গিয়েছে যে আপনার এগুলা আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কর্মী এবং তারপরে বিভিন্ন নামে রিক্সা লীগ, বিভিন্ন নামে তারা কিন্তু মাঠে এখন পর্যন্ত তারা অবস্থান করছে এবং বিশেষ করে এই যে সনাতনী ধর্মের নামে, কারণ আমি যেদিন প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে রাজি হলেন যেদিন, সেই দিন ঢাকার শহরে আপনার অন্তত 10টি মিছিল আমি অতিক্রম করেছি এবং এটা কোনো হিন্দু সম্প্রদায়ের মিছিল ছিল না। হিন্দু সম্প্রদায়ের নামে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল এবং এই ট্রাম্প কার্ডটা তারা দীর্ঘদিন ধরে আপনার খেলার চেষ্টা করতেছে আওয়ামী লীগ। আপনারা দেখবেন যে এর আগে দুর্গাপূজার সময় তারা বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এই পূজা উৎসবকে ব্যাহত করার চেষ্টা করেছে। তারপরে আপনার চট্টগ্রামে আপনারা দেখেছেন যে সেখানে একটি সমাবেশের নামে হুমকি ধামকি দেওয়া হয়েছে। কিন্তু আপনারা দেখবেন যে এই আওয়ামী লীগ সরকার আমলে বিশ্বজিৎ হত্যাকাণ্ড সবার সামনে এইভাবে বর্বরচিত হত্যাকাণ্ড হলো। আপনার প্রধান বিচারপতিকে ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হলো। ইভেন আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, একটা বয়োবৃদ্ধ মানুষ, প্রবীণ নেতা, তাকে যেভাবে ডিবি অফিসে নিয়ে নির্যাতন করা হলো, পুলিশের আমরা লাইভ প্রোগ্রামে দেখেছি যেভাবে পুলিশ তার উপর আক্রমণ করলো, তখন কিন্তু এই সংখ্যালঘু নির্যাতন এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের মুখ থেকে আমরা শুনতে পাইনি। আজকে এই সংখ্যালঘু নির্যাতনের একটা ধোঁয়া তুলে বিদেশিদের কাছ থেকে একটা সুবিধা নেওয়ার জন্য এটা আওয়ামী লীগের একটা হীন চক্রান্ত এবং এই চক্রান্তে বা এই ফাঁদে যাতে আমরা পা না দেই সেজন্য বড় রাজনৈতিক দলগুলো
একটা সুন্দর আমি আপনার প্রশ্নে আবারও আসবো। আমি পরিচিত হয়ে নিচ্ছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মুজিবুর রহমান হাওলাদার, সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আপনাকে স্বাগত এশিয়ান টেলিভিশন স্টুডিওতে। আমরা শুনছিলাম যে আসলে বাংলাদেশে যে এখন সমসাময়িক যে ইস্যুতে আমরা দেখলাম যে অ্যাডভোকেট আলিফ ওনার হত্যাকাণ্ডের পরে কিন্তু দেখেছি যে সমন্বয়করা শহীদ মিনারে এসে কিন্তু বিভিন্ন বিষয়ে তারা বক্তব্য দিচ্ছেন। তো সব মিলে কিন্তু এখন একটা অস্থিরতা চলছে, সেই বিষয়ে উনি কথা বলছেন। এবং আপনার কাছে আমি জানতে চাই যে আপনি যে আপনারা গবেষণা করেন নিয়মিত, তো সে জায়গায় আমরা দেখেছি যে পতিত সরকার যিনি পালিয়ে গেছেন তিনি কিন্তু বলছেন যে সীমান্তের কাছাকাছি আছেন এবং বেশ কয়েকটি ফোন অডিও রেকর্ড ফাঁস হয়েছে। তো সে জায়গায় আসলে আপনাদের কোনো ধরনের কাজ হয়েছে কিনা, আপনাদের গবেষণার কাজ হয়েছে কিনা? হ্যাঁ, আপনারা দেখবেন যে কিছুদিন আগে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব বলেছেন যে এই ফোন কল ফাঁস এগুলো মূলত তারা পরিকল্পিত তারাই করছে আর কি, মানে এটা যে ফোন কল ফাঁস হয়েছে এরকম কোনো বিষয় না। তারা উদ্দেশ্যমূলকভাবে এই ফোন কলগুলা পাবলিসিটি করতেছে দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য। সর্বশেষ আমরা যেটা দেখেছি যে ট্রাম্পের বিজয়ের পরে তার ছবি নিয়ে মিছিল করার যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এবং সারা দেশে ছাত্র জনতা প্রতিরোধ করেছে এবং সারা দেশে আওয়ামী লীগের কোনো মিছিল কিন্তু আমরা খুঁজে পাইনি। এখন শুধু এই ফোনালাপের মাধ্যমে না, আমি যেটা একটু আগে বললাম যে আপনার বিভিন্ন নামে এই যে এত আন্দোলনের কথা আমাদের ভাই বললেন সমালোচক, যে এই সরকারের কাছে কেন এত আন্দোলন এবং আপনার এই 16 বছরে তারা এই আন্দোলনগুলো কেন করেনি। হ্যাঁ, কথা হতে পারে যে দেশে গণতান্ত্রিক অবস্থা ছিল না এবং কিন্তু সেই ক্ষেত্রেও তো আপনার ধৈর্য ধারণ করতে হবে। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, সেই সরকারের কাছে অবশ্যই দাবি দেওয়া পেশ করা যাবে বা তারা রাজনৈতিক দলগুলোর কাছে ধর্ণা দিতে পারে যে তোমার মানে সামনে ম্যানিফেস্টোতে যাতে এই জিনিসগুলো এজেন্ডাভুক্ত হয়। এখন এই সরকারের কাছে মানে মোদ্দা কথা যেটি, এই সরকারের কাছে কোনো দাবি দেওয়া না নিয়ে অন্তত তাদেরকে সহযোগিতা করা, একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে যখন গভর্নমেন্ট পরিচালিত হবে তখন দাবি দেওয়া উত্থাপন করাই শ্রেয় ছিল। আমি যদি ভুল না করে থাকি। আপনাকে ধন্যবাদ। আমি পরবর্তী গেস্টের কাছে যাচ্ছি, জনাব মুজিবুর রহমান হাওলাদার। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি সম্পর্কে আপনি সব থেকে বেশি জানেন, যেহেতু আপনি সাবেক সচিব। আমরা যেটি দেখছি যে আসলে বাংলাদেশে কি মুসলমানদের পুরো দায়িত্ব সম্প্রীতি বজায় রাখা, নাকি হিন্দুদেরও কিছুটা আছে, মানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে, আমরা দেখেছি একটা ঐক্য সমন্বয় সম্প্রীতির মধ্য দিয়ে 54 বছর এগিয়েছে বাংলাদেশ। তো সেই জায়গা থেকে এখনও আমরা দেখলাম যে প্রত্যেকটা, আপনি ফেসবুক প্রোফাইলে যান, ফেসবুকের কথা কেন বলছি, আমরা বিপ্লবের সময় দেখেছি প্রোফাইল লাল করা থেকে শুরু করে একটা বিরাট প্রতিরোধ বা বিপ্লবের আমরা সারা কিন্তু পেয়েছি। ফেসবুক থেকে গভর্নমেন্ট বাধ্য হয়েছে ইন্টারনেট বন্ধ করতে। তো সেই জায়গায় আমরা দেখলাম যে ফেসবুকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে খুব কমই আমরা দেখছি যে সম্প্রীতির বিষয়ে তারা শুধুমাত্র কিন্তু চিন্ময় দাসের মুক্তি চেয়ে যেভাবে তার মাঠে নেমেছেন, ঠিক সেভাবে সম্প্রীতির কথা বলা কি দুই পক্ষ থেকে আসা উচিত ছিল কিনা? ধন্যবাদ সবাইকে। আমি দুঃখিত যে একটু পরে এসছি। তো যে সম্প্রীতির কথাটা আপনি বললেন যেটি নিয়ে চলছে, এটি তো একটা, আমরা তো ইতিহাস জানি, তো সেই ষড়যন্ত্র এবং বিপ্লব প্রতি বিপ্লব এই কথাগুলো আমরা যেটা এখন বেশি শুনছি, সেটা কেন? সেটা হলো যে গণতান্ত্রিক পদ্ধতির যে একটা জায়গা ছিল সেইটি কিন্তু আমরা দেখছি যে বিশ্লেষকরাও যা বলছেন, আমরা সবাই একমত যে সেই জায়গাটায় একটা ছেদ ঘটেছে। অর্থাৎ যে পর্যন্ত আমাদের স্বাধীনতার পরবর্তী স্টেজ যদি আমরা দেখি, রাইট ফ্রম 72 যদি দেখেন, তারপরে উই গট দি কনস্টিটিউশন, ইজন্ট ইট কনস্টিটিউশন। তো সেই কনস্টিটিউশন হতে তো আমাদের 1000 বছর লাগেনি, অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা 72-এর সংবিধান পেয়েছি। 1 বছরও লাগেনি আমাদের, 1 বছরও লাগেনি। তো একটা সংবিধান যেটা করা হয়েছে সেটি আমাদের যে চেতনা, আমাদের যে স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সেইখানে যে সামাজিক কি বলে সচেতনতা এবং মানুষের যে আকাঙ্ক্ষা, এইটিকে পূর্ণ করার যে একটা ব্যাপার, সেইটি কিন্তু স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের সংবিধানে। এখন হতে পারে যে পর্যায়ক্রমে যেটা এসছে, বিভিন্ন সরকারও এসছে গণতান্ত্রিক ধারায়, যেটাই এসছে আমাদের অনেকগুলো ক্ষোভ দুঃখ, এগুলো তো আমাদের সব সরকারগুলো তো একরকম সার্ভ করে না এবং করেও নেই। এবং সংবিধান মেনে ভালো কথা সংবিধানে যেগুলো আছে, ইভেন আপনি দেখবেন যে ধর্মীয় ইয়েতেও যদি যান, আপনি যে কোনো একটা ধর্মগ্রন্থ নিয়ে বলেন যে হোয়াট আর দ্য বেসিক্স, হোয়াট আর দ্য ফান্ডামেন্টালস,
তো আমাদের বুঝতে হবে যে ঠিক আছে, একটা জাতি, ধর্ম এবং একটা দেশে অনেক জাতি বসবাস করতে পারে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের এটা তো আছেই, এবং আমাদের একটা সামাজিক সচেতনতা বা আমাদের সম্প্রীতি এটি নিয়ে কিন্তু আমরা বসবাস করে এসেছি। কিন্তু এইটির ছেদ ঘটছে কখন এবং বিদ্বেষ ঘটছে কখন? যখনই নানা ধরনের ষড়যন্ত্র এসছে। সেই ষড়যন্ত্রের পিছনে আপনি দেয়ার মাইট বি সাম পলিটিক্যাল রিজনস, দেয়ার মাইট বি সাম রিজিওনাল পার্সপেক্টিভ ইজ অলসো দেয়ার, এবং একটা স্বার্থ নেয়ার এবং স্বার্থাংশী কিছু গ্রুপ কিন্তু বেরিয়ে পড়ছে। সেই স্বার্থকে তারা পুঁজি করে এবং এগিয়ে যাওয়ার জন্য তখন কিন্তু এরকম ষড়যন্ত্রের জন্ম নিচ্ছে, এবং তারা তখন আমাদের যে সেট রুলস থাকে বা কনস্টিটিউশনাল প্রভিশনস আছে সেগুলোতে অমান্য করছে, আবার কোথাও কোথাও ভুল অপব্যাখ্যা তৈরি হচ্ছে। ফলে বেসিক জিনিসগুলো যেই জায়গাটা আছে আমাদের সেটির উপরে ভিত্তি করে আমাদের কিন্তু যে ডাইনামিজম এবং গণতন্ত্রের দিকে আবার এগিয়ে যাওয়া, একটা গণতন্ত্রের সেট করলে আবার এগিয়ে যাওয়া, সেটা কিন্তু যত দ্রুত সম্ভব আমাদের সেই জায়গাটায় যাওয়া উচিত। সেই জায়গাটাই থেকেই আমি কথা বলছি যে আমাদের গণতান্ত্রিক চর্চার সেট এই নয় যে গণতান্ত্রিক সেটকে আমরা যত দ্রুত নিবারণ করতে পারবো এবং গণতন্ত্রে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব সেই রিজনেবল টাইম ফ্রেমের মধ্যে আমরা যাব, এই ঐকান্তিক ইচ্ছাটা কিন্তু আমাদের সবার থাকতে হবে, তবেই সুসংহত হবে। এখন এই জায়গাটায় আপনি তো দেখেছেন যে এই যে ঘটনাগুলো এখন ঘটছে, এইটা হানাহানি পরবর্তী বিষয়, এগুলো আমার মনে হয় যে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত উন্নীত না হলে এইগুলোকে সামাল দেওয়া খুব মুশকিল হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতি দেব। প্রিয় দর্শক, টেবিল টকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, টেবিল টকে আবারও স্বাগত জানাচ্ছি, সঙ্গে আছি আমি বাতেন বিপ্লব। আমরা আলোচনায় ছিলাম জনাব রফিক শিকদার, আপনার মাধ্যমে আবার আমরা শুরু করতে চাই বিরতির পর। যেমনটি বলছিলেন যে আসলে বাংলাদেশে আইনের প্রতি যে শ্রদ্ধার জায়গাটি সেটি আপনাদের আবারও কিন্তু আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি যে ঘটনাটি ঘটেছে আসলে সেটি কিন্তু আপনাদের আইনজীবী হত্যার ঘটনার পরও আইনজীবীরা আমরা দেখেছি যে প্রতিবাদ করেছে এবং আইনের মধ্য দিয়ে এই বিচার এবং তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার এখন পর্যন্ত, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনাদের যে এই যে শ্রদ্ধাবোধ এটিকে আসলে স্বাগত জানাই। এবং এরপরে আমরা দেখেছি যে জনাব রেজাউল করিম তিনি বলেছেন যে আসলে বাংলাদেশের যে পরিমাণ লুটপাট এবং হত্যাযজ্ঞ হয়েছে আমরা দেখেছি 5 আগস্টের পর, সেখানে কারা এসছে আপনাদের গবেষণায় সেগুলো বেরিয়ে এসছে। এবং জনাব রফিক শিকদার, আপনার কাছে জানতে চাইব যে বিএনপি থেকে আমরা এখন পর্যন্ত যে ধৈর্য দেখেছি, শুরুতে যেটি বলেছিলেন যে 3 মাসে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন দেওয়া যে দেশে সম্ভব, সেই দেশে আর কত সময় দেবেন, নাকি এই প্রক্রিয়াগুলো আসলে আপনারা ধৈর্য ধরেই দেখতে থাকবেন যা ঘটছে? ধন্যবাদ। এবং আরেকজন বিজ্ঞ আলোচক আসছেন, ওনাকে আমি সাধুবাদ জানাই, ডক্টর মুজিবুর রহমান হলাদার সাহেব। এখানে দেখেন ধৈর্যের ব্যাপারটা হচ্ছে এখানে রাজনৈতিক দলকে কতটুকু সহিষ্ণু সেটার উপর নির্ভর করে, কতখানি পরিপক্ক ব্যক্তিগত জীবনে ব্যক্তি বলেন, সামাজিক জীবনে বলেন, রাজনৈতিক জীবনে বলেন, সেটি নির্ভর করে তাদের ওই চিন্তা ভাবনার উপরে। বিএনপি সবসময় একটি পরম সহিষ্ণুতাবাদী দল, মধ্যপন্থী রাজনৈতিক দল, উগ্রবাদী উদারপন্থী রাজনীতি বিএনপি বিশ্বাস করে না। বিএনপি সকল দল মত বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে রাজনীতি করতে পছন্দ করে, সবাইকে নিয়ে বসবাস করতে পছন্দ করে। এই রাজনীতি আমাদের শিক্ষা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছ থেকে তিনি শিখে গেছেন। উদার গণতন্ত্র তিনি শিখে গেছেন যে আমরা সকলে মিলে বাংলাদেশি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম আছে সবাই মিলে, সকল ভাষাভাষী সবাই মিলে, আমরা পাহাড়ি গারো সবাই মিলে, এবং সবাইকে সমান অধিকার কথা দেওয়ার কথা রাষ্ট্র বলা আছে। রাষ্ট্রে নানান কথা বলা আছে, সংবিধানও কিন্তু বলা আছে। কিন্তু আমরা যখন নাকি সংবিধানকে একেবারে পাশ কাটিয়ে রাষ্ট্রকে যখন আমরা অমানবিক হতে শিখাই, রাষ্ট্রকে যখন নাকি একটি সরকারের সাথে এবং একটি সরকারে যখন একটি দল গিয়ে একসাথে দল এবং সরকার এবং রাষ্ট্র মিশিয়ে ফেলা হয়েছিল গত 15 বছর, ভোটারবিহীন আওয়ামী লীগ যদি আমি বলি, তারা একসাথে মিলিয়ে ফেলেছিল, যে কারণে রাষ্ট্রে নানান যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রের সবগুলো জায়গাতেই সংকট তৈরি হয়েছে। আজকে এই সকল এত বেশি সংকট 15 বছরের, এই সংকটগুলো একেবারে আজকে এসেই ডক্টর ইউনূস সাহেব মতো একজন বিজ্ঞ নোবেল বিজয়ী, যদিও ওনাদের সরকার পরিচালনা করার, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা নেই বিএনপির যেটা আছে,
আওয়ামী লীগেরও সরকার পরিচালনা করার অভিজ্ঞতা আছে, তবে তাদের অভিজ্ঞতাটা লুটপাট করার, তাদের সন্ত্রাস করার, তারা বৈষম্য করার, স্বজনপ্রীতি করার, মেধাবী যারা অফিসাররা ছিল আমাদের এই দেশে, আপনার যদি বলেন যে প্রশাসনে মেধাবী অফিসাররা শুধুই মাত্র আওয়ামী লীগ করে না বলে, শুধুই আওয়ামী লীগ, তারা বিএনপিও করে না, অন্য সংগঠনও করে না, কিন্তু শুধু আওয়ামী লীগ করে না বলে তাদেরকে কিন্তু নানানভাবে বঞ্চিত করা হয়েছে। আমি যতক্ষণ জানি যেখানে সচিব মহোদয়, সাবেক সচিব মহোদয়, তিনিও বঞ্চিত হয়েছেন এই সরকারের, আওয়ামী লীগ সরকারও সামনে বলে, ওএসডি হয়েছে, নানানভাবে শুধু তিনি আওয়ামী লীগ করেন না বলে। তার অর্থ এই না যে তিনি বিএনপি করেন কিন্তু আওয়ামী লীগ করেন না, ওনারা সরকারের লোক, কিন্তু সরকারের লোককে সরকারের কাজ করতে দিবেন না, রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দিবেন না, আর রাজনৈতিক দলগুলোকে রাজনীতিতে চলতে দেওয়া না কারণে গত 15 বছর যে জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জালগুলো আজকে রাতারাতি ডক্টর ইউনূস সাহেবের এই সরকার সমাধান করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা যদিও দায়িত্ব নিয়েছেন নির্বাচন কমিশনার যে নিয়োগ আইন পরিবর্তন করা, সেটি করছেন। স্থানীয় সরকারের যে আপনার দলীয় যে প্রতীক ছিল সেটি বাদ দেওয়া, তারপরে আপনার এই যে প্রবাসীদের যে ভোটের যে ব্যবস্থা, সেটা ব্যবস্থা করা, ইভিএম বাতিল করা, এই সকল বেশ কিছু আইন কিন্তু পরিবর্তন কিন্তু ইতিমধ্যেই বদিউল আলম নির্বাচন কমিশনের প্রধান নিয়েছেন হাতে। তো এখন অন্যদিকে সংস্কার কমিশনের যে আপনার আমাদের যে প্রধান এই ইয়া সাহেব, এই যে সংস্কার কমিশনের বদিউল সাহেব, আর নির্বাচন কমিশনের নাসির সাহেব, সিএসি হচ্ছে কি নাসির সাহেব, না এই যে সংস্কার কমিশনের বদিউল সাহেব, সাহেব। হ্যাঁ বদিউল সাহেব এগুলো করছেন। আমরা ওনারাও জানেন যে একেবারে সংস্কার করতে গেলে মাসের পর মাস, বছরের পর বছর এগুলো করা শেষ হবে না, কারণ আমাদের দেশে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একদিনের কাজ নয়। প্রধান যে কাজগুলো ওনারা হাতে নিয়েছেন, আমরা বিশ্বাস করি সার্বিক পরিস্থিতিকে ওনারা উপলব্ধি করতে পারছেন। যারা চেষ্টা করছে এনাকে সৃষ্টি করে নির্বাচনটাকে, আগামী যে নির্বাচন এটাকে ব্যাহত করতে, গণতন্ত্রটাকে ব্যাহত করতে, সুতরাং ওনারা সতর্ক আছেন। আমি বিশ্বাস করি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা কাজ করতে চাচ্ছে বা কাজ করতেছে, এমন না যে তারা একবার ইলেকশন দিয়ে দিলেই যে তাদের কাজ শেষ হয়ে যাবে, সেরকম নয়। একটা সুষ্ঠু ইলেকশন হলে যারা সরকারে আসবে, এই অন্তর্বর্তীকালীন সরকারেরও তো কেউ সেখানে কাজ করতে পারবে, কিন্তু কাজ করতে তো বাধা নেই। দেশটা অনেক বড়, আমাদের দেশের মানুষ কাজ করতে চায়, ভালো মানুষ চায়। সেখানে যারা আছে উপদেষ্টা কমিটিতে অনেকেই ভালো ভালো অভিজ্ঞতা অর্জন করবে ব্যারিস্টার, তাদের ব্যাকগ্রাউন্ড প্রত্যেকেরই ভালো, অভিজ্ঞতা নেই। সে কারণে বলবো যে আমাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করলে আমি মনে করি যে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আপনি বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া কোনো সরকারই শক্তিশালী হয় না, টেকসই গণতন্ত্র হয় না। সে কারণে নির্বাচনের কোনো বিকল্প নেই। আর এদেশের জনগণ কিন্তু গত 15 বছর ভোট দেওয়ার জন্য একদম উদ্বিগ্ন হয়ে আছে। সময়টা কবে হবে? এই বছর নাকি মানে 25 সালেই নাকি 26 সালটাও আপনার সময় দিতে চান? না, আমি অনেকে মনে বলেছে, করি যে আপনাদের কাছে উপদেষ্টা কয়েকজন বলেছে, কিন্তু 2 বছর 4 বছর এই তাদের মতামত, তাদের মতামত তারা ব্যক্ত করেছে। আমি মনে করি যে সার্বিক বিচার বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল যারা আছে সকলে মিলিত আমাদের দেশটা সবাই মিলে চিন্তা করবে যে দ্রুত একটা নির্বাচন দেওয়া হওয়া দরকার। সে দ্রুত বলতে একেবারে আমি বলছি না যে ডিসেম্বরের মধ্যেই, তবে নিশ্চয়ই 2025 সালের শুরুর দিকে, প্রথম দিকে তফসিল ঘোষণা করলে তো আরও 3 মাস সময় লাগে। তো আমি বিশ্বাস করি যে ওনারা সেভাবে এগোচ্ছে এবং সেভাবে এগোবে। আর আপনাকে আমি বলে রাখি যে এই ছোট্টখাটো বা বিশৃঙ্খলা করে, আইনজীবী হত্যা করে বা এই সভা সমাবেশ, এই প্যানিক সৃষ্টি করে যে শাহবাগে কারা আসলো, টাকা বিনা সুদে টাকা পাওয়া যাবে, হ্যাঁ এগুলো ছোট ছোট এই সমস্ত কাজ করে এই শক্তিশালী সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার যদিও মানে রাজনৈতিকভাবে শক্তিশালী না, কিন্তু তাদের পিছনে যে বড় বড় রাজনৈতিক দলগুলো শক্তিশালী আছে, তাদের সমর্থন রয়েছে, ফেলে দেওয়া সহযোগিতা রয়েছে, এত সহজ না। ধন্যবাদ জনাব রেজাউল করিম। আপনি আমরা যেটি শুনছিলাম এবং পাশাপাশি আমরা যেটি বলতে চাই যে আসলে সাম্প্রতিক যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে এবং আপনি আপনাদের এন্ড থেকে আপনারা আসলে এই বিষয়গুলো নিয়ে কি বড় ধরনের কোনো প্ল্যান, আপনাদের কোনো গবেষণা রয়েছে কিনা? কেননা আপনি জানেন যে এরই মধ্যে জনাব তারেক রহমান তিনি বলেছেন যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো ধরনের গবেষণার আউটপুট এখন পর্যন্ত এসছে কিনা, নাকি আপনারা ভবিষ্যতে করবেন? না, তারেক সাহেব কিন্তু আরও একটি কথা বলেছেন যে এই যে সংকটগুলো, এই সংকটগুলো মোকাবেলার জন্য গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। এবং আপনি খেয়াল করবেন যে বিএনপি যে এই যে সংস্কার কমিশন যেগুলো গঠন করা হয়েছে, এদের যে একটা নির্ধারিত সময় 3 মাস, এই 3 মাসের সময় ডিসেম্বরে শেষ হবে এবং ডিসেম্বর শেষ হলে আমরা আশা করি যে বর্তমান সরকার একটি রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ দিবেন এবং এই যে সমস্যাগুলো, এখন যে সংকটগুলো, এগুলো আসলে আপনার একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারই সমাধান করতে পারবে।
এখন এই নির্বাচন করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার সেগুলো আপনার রাজনৈতিক দলগুলো করছে। আপনি হয়তো জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অলরেডি আপনার এই প্রত্যেকটা কমিশনের সঙ্গে বিএনপির একটি কমিশন গঠন করেছেন। তারা অলরেডি তাদের রিপোর্ট পেশ করেছেন কমিশনের কাছে। এবং আপনি আরও জানেন যে বিশেষ করে আপনার এই যে সাংবিধানিক যে কমিশন আলী রিয়াজ সাহেব এবং আপনার এই নির্বাচনের যে বদিল আলম মজুমদার সাহেব, উনি তো দীর্ঘদিন ধরে আপনার নির্বাচন সংস্কারের জন্য ওনার যে সংগঠন ছিল সুশাসনের জন্য নাগরিক, হ্যাঁ, সেটা কাজ করে আসছে। আমি তো ওনার এই সংগঠনের সঙ্গে পরিচিত 2001 সাল থেকে, দীর্ঘদিন ধরে। এবং ওনার আপনার 300টা কনস্টিটুয়েন্সিতে ওনার সার্ভে করাও আছে। তো এখন আপনার এই লেভেল প্লেয়িং ফিল্ড বলেন, নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ করা, শক্তিশালী নির্বাচন কমিশন করা, প্রশাসনের মুক্ত নির্বাচন করা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে রিকমেন্ডেশনগুলা করা দরকার, আমি আশা করি যে উনি সেইগুলা আপনার পেশ করতে পারবেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোও তাদের রিকমেন্ডেশন দেয়া শুরু করেছে, দিয়ে দিয়েছে। এবং আমরা গবেষণা কেন্দ্র থেকেও আমরা রিকমেন্ডেশন আপনার এই সংবিধান সংস্কার কমিশনের কাছে এবং নির্বাচন সংস্কার কমিশনের কাছে পাঠিয়েছি। তো আমরা আশা করি যে এই কমিশনগুলো আপনার তাদের নির্ধারিত সময় কাজ শেষ করতে পারবে এবং তার মাধ্যমে আপনার যে ইনস্টিটিউশনগুলো, নির্বাচন কমিশন সহ, বিচার বিভাগ সহ, অ্যাডমিনিস্ট্রেশন সহ, এগুলোকে আমরা রিপেয়ার করে যে ভয়াবহ ক্ষতি গত 15 বছর 7 মাসে হয়েছে, বা আরও 2 বছর আপনারা জানেন যে 1/11-এর পর থেকে বাংলাদেশে ওইভাবে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, সেই জিনিসগুলোকে আপনার বর্তমান সরকার যথাসম্ভব হলেও সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। আমি জনাব মুজিবুর রহমান হাওলাদার আপনাকে যেতে চাই। মানে সচিব, আপনি এই যে যেমনটি বলছে যে নির্বাচন, সবার মুখেই কিন্তু একটি কথা এবং প্রত্যাশা বাংলাদেশের মানুষের যে নির্বাচন, কেননা একটি পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ফর্ম হবে তখন কিন্তু মানুষের প্রত্যাশাগুলো পূরণ করার একটি জায়গা বা তাদের দাবির একটি জায়গা থাকবে। তো সেই জায়গাটি আসলে আরও কত দূর? দেখুন, যে মূল বিষয়টা হচ্ছে কি, যে আমরা চাই তো একটা গণতান্ত্রিক পরিবেশ। এই যে সম্প্রীতির কথা যে আপনি বললেন, ষড়যন্ত্রের তো থেমে থাকে না, ষড়যন্ত্র থাকে। তো বিপ্লব, বিপ্লবের পরে আমরা কি চাই, উদ্দেশ্যটা কি? শান্তি স্থাপন, তাই না? পিস অল দি ওয়ে, ডেভেলপমেন্ট অ্যান্ড পিস অল দি ওয়ে। তো টু হ্যাভ এ সাস্টেনেবল সোসাইটি, সাস্টেনেবল নেশন, তো সেইটি যদি আমাদের করতে হয়, অবশ্যই তো গণতান্ত্রিক ধারা, রোড টু ইলেকশন, রোড টু ডেমোক্রেসি মিনস রোড টু ইলেকশন। উইদাউট ইলেকশন এটিতে হবে না, কোনো অল্টারনেটিভ নেই। নো অল্টারনেটিভ। আমি একটু 1 মিনিট, জাস্ট আধা মিনিট নিয়ে শেষ করি। তো সেই রোড টু ইলেকশনে যদি আপনি যেতে হয়, ডেমোক্রেসিতে যেতে হয়, তাহলে হচ্ছে যে ইলেকশনটা এখন কেমন হবে? ইট শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল টু এভরিবডি। সেইটা কারা করবে? নির্বাচন কমিশন করবে। অ্যান্ড সেখানে যে ধরনেরই গভর্নমেন্ট আছে সেটি একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট থাকলে ভালো হতো, কিন্তু যেহেতু গণতান্ত্রিক একটা সেট পড়েছে, সে গণতান্ত্রিক ধারা নেই, একটা ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো কোনো গভর্নমেন্ট নেই, একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে। কিন্তু আমাদের সংবিধানে যেটাই বলুন, আপনি যদি যান ওখানে দেখবেন যে ইন্টারিম গভর্নমেন্ট নামে কিছু না থাকলেও কেয়ারটেকার গভর্নমেন্টের কিন্তু একটা টাইম ফ্রেম দেওয়া আছে, 90 ডেজ। সেটাকে যদি আরও মনে করেন আরও 30 ডেজ, 120 ডেজ, তাহলে ইন্টারিম গভর্নমেন্ট সেটাকে এক্সিট করবে কেন? সেটির যদি জাস্টিফিকেশন থাকে তাহলে আমরা সেই আলোচনায় আসবো ইনশাআল্লাহ, অবশ্যই বিরতির পর। প্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ফিরছি শিগগির। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত টেবিল টকে। আজকের সমসাময়িক আলোচনা বিষয়ে আমরা এখন সাবেক সচিব জনাব মুজিবুর রহমান হাওলাদার আপনার কাছে ছিলাম, এবং আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশের এই প্রেক্ষাপটে গণতন্ত্রের যে আসলে সুসংহত করার যে বিষয়টি, আপনাকে শেষ করার জন্য আসলে আমরা আরও 2 মিনিট সময় দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আসলে তো কথা শুরু করলে সেটি যদি মানে মাঝখান থেকে ছেদ পায় গণতন্ত্রের মতো কথা বলতে, এক্স্যাক্টলি দ্যাট শুড বি দ্যাট। সো আই শুড বি অ্যালাউড 2 মিনিটস 3 মিনিটস লাইক দ্যাট, অ্যান্ড আই নিড টু কাম টু মাই পয়েন্টস। সো একটি এখন সার্বিক পরিস্থিতি আমাদের সবার জানা আছে, তো সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা গণতন্ত্রে উত্তরণ ঘটাতে চাই। সেটা আমাদের
ইন্টারিম গভর্নমেন্টেরও মূল লক্ষ্য কিন্তু তাই, একটা ইলেকশন করে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ যাকে ভোট দেবে, যে ভোট এতদিনে বলা হয়েছে ভোটের বিরুদ্ধে অনেক কথা আছে, যে এগুলো ছিনতাই হয়েছে, নিজেদের ইচ্ছা মতো ভোট করেছে, ভোট হয়নি, নানা কিছু দিনের ভোট রাতের ভোট ইত্যাদি নানা আছে, এটা তো সবারই জানা। কিন্তু সেই জায়গাটায় এখন ইন্টারিম গভর্নমেন্টের একটা ব্যাপার হচ্ছে, মূল টাস্ক হচ্ছে অ্যান্ড দি মেইন চ্যালেঞ্জ যে টু হোল্ড ফ্রি, ফেয়ার অ্যান্ড টাইমলি ইলেকশন। কারণ যে ধরনের সংস্কার কথাগুলো বলা হয়েছে, ইতিমধ্যে অনেকগুলো কমিটিও করা হয়েছে, ইটস ওকে, সংস্কার করতে তো অনেক সময় লাগবে, অনেক অ্যানালিটিক্যাল ব্যাপারও সেখানে আছে। মাস পিপলকে এবং যারা বোদ্ধা আছেন, এই যাদের এক্সপেরিয়েন্স আছে এই দিকগুলোতে, তাদের নিয়ে আলাপ আলোচনা তারা করছে। কিন্তু আমরা যেটা বলবো যে নির্বাচন ভিত্তিক যে মানে সংস্কারের কথা উঠেছে, সেইটি যতটুকু সম্ভব প্রাগমেটিক সেইটি করে নির্বাচন কমিশন ইতিমধ্যে হয়েছে, দ্যাটস ফাইন, ইটস এ গুড স্টেপ লাইক দ্যাট। এখন নির্বাচন কমিশনকে যাতে সঠিক ভোট করতে পারে, ল অ্যান্ড অর্ডারটা ঠিক থাকে, সেইটি করার জন্য এখন কিন্তু মাঠে আর্মিও আছে। ফলে এই ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে আর্মি ইজ অলরেডি দেয়ার। সেখানে পুলিশকে যদি রিকনস্টিটিউট করতে হয়, রিফর্মস করতে হয়, ইট মে টেক টাইম। এবং যে স্ট্রেংথটা পুলিশ একটু রিফর্ম করেছে, কনফিডেন্সের জায়গাটা, সেই জায়গাটা আনতে পারলে, যে আমরা তো সবসময়ই তো ইলেকশনের সময় আমরা দেখেছি যখন গণতান্ত্রিক ধারা বজায় ছিল তখনও তো আমরা আর্মির সহায়তা নিয়েছি। ফলে আর্মি আরও বেশি করে এখন কিন্তু সাপোর্ট দিতে পারবে। তাহলে তো ইন্টারিম গভর্নমেন্টের চিন্তার কোনো কারণ নাই। ল অ্যান্ড অর্ডারটাকে আরও শক্ত হাতে এটাকে দেখতে হবে এবং আইনের প্রয়োগটা এখন সত্যিকারভাবে করতে হবে। এখন তো নিউট্রাল গভর্নমেন্ট নিউট্রালি আইন প্রয়োগ করতে হবে। আমাদের দেশে যেটাই আপনি বলুন না কেন, রিফর্মসের জায়গাটা কিন্তু আমরা লেফট আউট করছি, কথা বলতে চাই না ওই জায়গাটায়। কেন কথা বলি না? আইন কানুন তো কম হয় নাই, এই আইন কানুনের প্রয়োগ নেই এবং যথাযথভাবে। একটি প্রশ্ন যোগ করি, আপনি যেমনটি বলছিলেন সেনাবাহিনীর ক্ষেত্রে দেশপ্রেমিক সেনাবাহিনী এখন পর্যন্ত দেশটা এই পর্যন্ত নিয়ে এসছে। আমি যদি পুলিশ বা অন্য বাহিনীর কথা বলি, তাদের ক্ষেত্রে কিন্তু এখনও ট্রমা কাটেনি, সেই জায়গায় তাদের একটা বিষয় তো থেকে যায়। হ্যাঁ, সেইটি আছে। তো একটা হলে কত সময় এটি করতে লাগবে আমি বুঝাতে পেরেছি। সেই ট্রমা কাটাতে সাইডে যদি আমাদের মিলিটারি থাকে, সেই ট্রমাটা কাটতে কত সময় লাগবে আপনি বলেন? তাহলে তো তাকে আপনি আইসিইউতে পাঠিয়ে দেন। আমি বোঝাতে পারছি, একটি বাহিনী তো ওরকম দীর্ঘদিন যাবৎ ট্রমা কাটানোর জন্য সময় নিতে পারে না। তাহলে তো দেশ তার উপরে কী করে নির্ভর করে আমাকে বলুন তো? দেশ তো থেমে থাকবে না। তো ল অ্যান্ড অর্ডারের সেই জায়গাটাই তো পূর্ণ করার জন্য আমাদের আর্মি এখন সাপোর্ট দিচ্ছে। তা নাহলে তো আর্মির এই সাপোর্ট এখন থাকার কথা নয়। সো অ্যাজ আর্মি ইজ দেয়ার, আমাদের সর্বোত্তম যে আর্মড ফোর্সেস, দে আর সাপোর্টিং আস, এবং সেইটি যখন গভর্নমেন্টকে সাপোর্ট করছে এবং ওইদিকে নির্বাচন কমিশনও হচ্ছে, আমরা জানি এই নির্বাচন কমিশনের উপরে আমাদের আরও সার্ভেলেন্স রাখা উচিত। দরকার বলতে আর একটা মানে কি বলে, যেটা ছায়া নির্বাচন কমিশন করে সাপোর্ট এবং সার্ভেলেন্স রাখার জন্য, হোয়েদার দে ক্যান ডু দি জব রাইটলি, এবং তারা করতে পারছে কিনা সেটা কিন্তু আমাদের দেশে প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমি এই জায়গাটা আরেকটু না, এখন আমি এটা শেষ করতে পারিনি, আর 1 মিনিট সময় আমাকে দেবেন। আমি বলছি যে তাহলে আমরা এই নির্বাচন যদি করতে যাই, তাহলে এই যে সংস্কারের যে ব্যাপারটা, এটা তো আমার 3 মাস 6 মাস 9 মাস 1 বছরে হবে না। আর গণতান্ত্রিক পদ্ধতি যদি না থাকে, আপনার রেফারেন্ডামের কথা একটা আছে, অপরদিকে আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলে দেওয়া আছে। পিপলসের কাছে না গেলে তো আপনার কোনো সংস্কারই আপনি নিয়ে আসতে পারবেন না। এবং সেই পদ্ধতিতে যদি আপনার যেতেই হয়, তাহলে হাউ মাচ টাইম, হাউ মেনি মান্থস? আমি তো মনে করি যেটা ইতিমধ্যে আমাদের অ্যাডভোকেট রফিক শিকদার যেটা বললেন, সেটি তো আমি মনে করি যে এটা অনেক প্রাগমেটিক কথা বলেছেন। ইতিমধ্যে আলোচনাও হয়েছে যে ঠিক আছে, সংস্কার কমিটি করে দিয়েছি, এইটির মেয়াদ যদি আরও 6 মাস 1 বছর আপনি বাড়িয়ে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু পাশাপাশি নির্বাচনের ধারাটা আমাদের এগিয়ে নিতে হবে, কারণ গণতান্ত্রিক ধারা যখন যাবে, তাদের কাছে আপনার নির্বাচনের যে কনক্লুসিভ যে রিকমেন্ডেশনসগুলো থাকবে সেটি তুলে দেন তাদের হাতে। কারণ উইদাউট মানে গভর্নমেন্ট, আমি বলবো যে একটা ফর্মাল গভর্নমেন্ট বলতে গণতান্ত্রিক গভর্নমেন্ট, সেটা ছাড়া যদি আমরা হাজারো রিফর্মস এখন করে দিই, সেইটি যদি ওই গভর্নমেন্ট এসে সেটাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে তো সে একই জায়গা হবে এবং আমাদের এইটা তো পণ্ডশ্রম হবে তখন। ফলে আমরা যেন আমাদের যে অ্যাটেনশনটা এই যে গভর্নমেন্টের, আমি বিনীত অনুরোধ করব, উইথ অল মাই এক্সপেরিয়েন্স ইন মেনি সেক্টরস আই হ্যাভ সার্ভ,
এটা হচ্ছে যে আইনের প্রয়োগ করতে হবে সঠিকভাবে, অন্য কোনো যত প্রেশার থাকুক না কেন বাইরে ইত্যাদি নানা কিছু, আমাদের সেই প্রেশারগুলোকে আমাদের করতে হবে, কি বলে মানে মানে এগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে, খুব একটা গুরুত্ব দেওয়া যাবে না, যেটা বলছেন। ধন্যবাদ আপনাকে। এড়িয়ে চলে নির্বাচনের দিকে এগোতে হবে। আমাদের সময় খুবই কম, ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে কম সময়ে আসলে যে সময় কিন্তু আমরা যখন টকশো করছি তখন কিন্তু আমাদের একটা সময়ের লিমিটেশন রয়েছে। তো প্রত্যেকটি জায়গায় কিন্তু এই লিমিটেশনসের মধ্যে আপনাকে সব থেকে বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে হবে। সেই জায়গায় ইন্টারিম গভর্নমেন্ট ঠিক জায়গায় যাচ্ছে কিনা তারা? না, গভর্নমেন্ট সেদিকে যাচ্ছে না আমি সে কথা বলবো না। আর এই গভর্নমেন্ট তো নিশ্চয়ই আওয়ামী লীগের ফাঁদে পা দিবে না, এ ব্যাপারে আপনার আমাদের কারোর কোনো সন্দেহের অবকাশ নেই, সন্দেহ করার কোনো কারণ নাই। কারণ এই সরকারটি হচ্ছে জনগণের ইচ্ছার সরকার, অনেক রক্তক্ষয়ী, অনেক সংগ্রাম ত্যাগের পরে এই সরকারে যারা আছে তারা এমন কোনো কাজ করবে না বা এরকম কোনো পদক্ষেপ নেবে না যে পদক্ষেপ নিলে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। এবং তারা এই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য তারা, আমি বলবো যে তাদের মধ্যে দেশপ্রেম আছে, জাতীয়তাবোধ আছে, জাতীয়তাবাদ আছে। সেই জন্য বলবো যে আমরা তাদেরকে আমরা সময় দিচ্ছি, তাদেরকে আমরা অস্থির করছি না, কিন্তু আমাদের একেবারে অস্থির হওয়ার কিছু নেই। কিন্তু অস্থির হচ্ছে কারা, সেটা হলো কথা। আমরা কিন্তু সরকারকে বলেছি আমরা করার চেষ্টা করছে। হ্যাঁ, অস্থিরতা, সমাজে অস্থিরতা তৈরি করছে কারা এবং সমাজকে কারা নতুন করে আবার বিশৃঙ্খলা করছে, সেটা আমাদের দেখবার বিষয় আছে। আপনার মুজিবুর রহমান হাওলাদার সাহেব যে কথাটি বললেন যে আইনশৃঙ্খলা বাহিনীকে এবং ল অ্যান্ড অর্ডার ফোর্স, এটাকে আমাদেরকে আরও বেশি কনসার্ন হতে হবে এবং সঠিক জায়গায় আমাদের যে আসল যে একেবারে দুর্নীতিমুক্ত শক্তিশালী অনেস্ট লোক যারা আছে, যাদেরকে এখনও প্রশাসনের অনেক জায়গায় আমরা বসাতে পারি নাই, এমনকি পুলিশ প্রশাসনেও অনেক জায়গায় আমাদের এখনও নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, সে সকল জায়গাগুলোতে চিহ্নিত করে কারা কারা প্রবলেম তৈরি করতেছে, কারা অতীতে ছিল, কারা এই আওয়ামী লীগের এখনও দোষর হিসেবে তারা কাজ করছে, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে একেবারেই দেশপ্রেমিক সৎ নিষ্ঠাবান যারা আছে, সেটা হোক প্রশাসনিক হোক পুলিশ প্রশাসনে সকল অঙ্গনে সে ব্যবস্থা নিতে হবে। আপনি দেখেন যে দুদক যে এই যেটা আমাদের দুর্নীতি দমন কমিশন, আজকে এই আওয়ামী লীগের শেখ হাসিনা পালানোর পরে, এবং শেখ হাসিনা না শুধু, তার সাথে আওয়ামী লীগ এবং সাহিত্যিক শিল্পী যারা আওয়ামী ঘরানার, যারা আপনার সেই শেক্সপিয়ারের ম্যাকবেথের যে অনন্তকাল তারা ক্ষমতায় থাকবে এই দিবা স্বপ্নে তারা লিপ্ত ছিল, তো তারা তো পালিয়েছে। বাইতুল মোকাররমের খতিব সহ, হ্যাঁ, তারা কিন্তু পালিয়ে গেছে, বাইতুল মোকাররম খতিব সহ, এবং এমন পালিয়েছে যে তারা A, B, C থার্ড গ্রেডের কোনো নেতাও আজকে প্রকাশ্যে এসে বিবৃতি দেওয়ার মতো তাদের সাহস নাই, কারণ তারা এত দুর্নীতি করেছে, এত অপরাধ করেছে, সেটা হলো সত্য। এমনকি দেখেন যে 15ই আগস্ট গেল তাদের পতনের পরে, বাংলাদেশে কোথাও কি শুনেছেন যে এক পাতিল খিচুড়ি রান্না করেছিল তাদের নেতার জন্য, এবং সেই খিচুড়িটা করতে দেওয়া হয় নাই বা ফেলে দেওয়া হয়েছে? করলে তো পরে ফেলে দিবে, করলে বা একটা ব্যানারে করেছে দোয়া করার জন্য, এরকম আমরা দেখিনি গণমাধ্যমে। আমার কথা হলো যে দেখলে পরে বলতেন, যদি বলতেন যে করতে দেয় নাই, সে কথাটা বলতে পারতেন। তার মানে কি, এমন অপরাধ করেছে তারা গত 15 বছর, তারা পালিয়ে গেছে, হারিয়ে গেছে, পালিয়ে গেছে। এখন তারা পালিয়ে গিয়ে তারা নানানভাবে আপনার রাজনীতিকে ফেব্রিকেটেড করে, আপনার এই যে ইউটিউবের মাধ্যমে নানান কথাবার্তা বলে, কিছুদিন শুনেছি শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশ আসছে, আজকে আবার শুনি যে ভারত নাকি চিন্ময় দাসের এই গ্রেপ্তারের প্রতিবাদ করছে। এটার প্রতিবাদ কিন্তু বাংলাদেশ করছে। বাংলাদেশ কিন্তু স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব আছে, সব ব্রেনটি আছে, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু পরাভব মানে না। বাংলাদেশের মানুষ অনেক সাহসী, অনেক ত্যাগী, বীরের দেশ এটা। এখানে মাটি এঁটেল, এই এঁটেল মাটি যখন আবার শক্ত হয় তখন কিন্তু পাথরের চেয়ে অনেক বেশি শক্ত। আমাদের সময় একেবারেই কম, 30 সেকেন্ডে যদি আপনি শেষ করেন। এই দিনে আমাদেরকে এগুলো বুঝতে হবে, সরকারকে আমাদেরকে দ্রুত, আমরা চাচ্ছি, সরকারও বুঝছে, আমরাও বড় রাজনৈতিক দল হিসেবে সঠিক সময় আমরা নির্বাচনটা করাবো, সে বিশ্বাস এখানে কাউকে এনার্কি তৈরি করতে দেবো না। আজকে আরেকটা কথা বলি, আজ কিন্তু 27শে নভেম্বর, জানেন আমাদের বৃহত্তর কুমিল্লার সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজ বিএনপির দুজন নেতা ছিল সামনে মনোরঞ্জন, তাদেরকে গুম করেছিল আজ থেকে 11 বছর আগে, 11 বছর পেরিয়ে গেছে। তাদের স্বজনের আজকে দেখলাম যে আমি একটা ভিডিওতে যে তারা মিছিল করছে স্বজনের জন্য, রাতুল, রাফসান, ফারুক,
মনিরুজ্জামান, রশিদ আহমেদ হুসাইনি, অনেক নেতৃবৃন্দ দেখলাম মিছিল সারিতে ইউটিউবে, তারা মিছিল করছে স্বজনের জন্য, তারা চাচ্ছে তার স্বজনকে। ইলিয়াস আলীর মা এখনো বসে আছে ইলিয়াস আলীর জন্য, সাইফুল ইসলাম হিরোর স্বজনরা বসে আছে, হুমায়ুন কবির পারভেজের স্বজনরা অপেক্ষা করছে। হুমায়ুন কবির পারভেজের বাবা তার পুত্রের শোকে কাটতে কাটতে 3 মাসের মাঝে মারাও গেছে, তিনারের মা অপেক্ষা করছে। আমাদের মহানগর ছাত্রদলের নেতা সুমনের বোন স্ত্রী সব অপেক্ষা করছে। এই অপেক্ষার পাহাড় অনেক বড়। আয়নাগরের কথা শুনেছেন, সবার প্রত্যাশা ছিল সেখান থেকে বোধহয় ফিরে পাবে, সেখানেও তো কিছু পায় নাই তারা এখনো। আমি বলবো গুম খুন মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে আজকে আমাদেরকে। সেই জন্য আগামী দিনে যারা গুমকে উদ্বোধন করেছিল এই বাংলাদেশে, যে আওয়ামী লীগ 72 সনের জহিরানকে গুম করার মধ্য দিয়ে, 75 সালে শামীম শিকদারকে, সিরাজ শিকদারকে হত্যা করে যারা ক্রস ফায়ার উদ্বোধন করেছিল, সেই সকল অপকর্মকে একেবারে চিরদিনের জন্য কবর দিয়ে আগামীতে একটি সুন্দর এবং দ্রুত একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করার মধ্য দিয়ে একটি জাতীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের দল যেখানে তারেক রহমান বলেছেন দ্বিকক্ষ পার্লামেন্ট হবে, আর অনেকগুলো জাতীয় ইস্যুর কথা তিনি বলেছেন, 32 দফা, সেই 31 দফা আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি গুম খুন মুক্ত একটি শান্তিময় নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠা করব। সেটা হোক আজকে আমাদের আবারও প্রত্যয় এবং প্রত্যাশা, সেদিকে এগিয়ে যাচ্ছে, সেদিকে আমরা এগিয়ে যাব। এবং একই সাথে আমি আমাদের সহযোদ্ধা, আমাদের 25 বছরের যে যুবক আলিফ, তার মাগফিরাত কামনা করি। তার শোকে আজকে তার চিটাগাঙ্গের লোহাগড়ার মানুষ শোকার্ত, সমগ্র চট্টগ্রামবাসী আজকে শোকার্ত, বেদনত। আমরা সমস্ত আইনজীবী হিসেবে, তার সহযোদ্ধা হিসেবে আমরা সকলের শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার দৃষ্টান্তমূলক হত্যার বিচার চাই। আর যেন এরকম আলিফদেরকে আমাদেরকে হারাতে না হয়, সেদিকে সকল প্রতিষ্ঠানকে, রাষ্ট্রকে বলবো সজাগ থাকতে। ধন্যবাদ আপনাকে। আমরা জনাব রেজাউল করিম আপনার কাছে যেতে চাই। সত্যিকার অর্থে আমরা একটা শোকাহত সময়ে আছি। আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী কলেজ কিংবা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যখন ঘটনা সংঘর্ষ হয়, তখনও কিন্তু শিক্ষার্থীরা মারা গেছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে যে ভূমিকায় থাকার কথা, টিয়ারশেল নিক্ষেপ করা, কিংবা যেহেতু তারা ট্রমাটাইজ, তাদের হয়তো ওইটা নিক্ষেপ করতে গিয়েও কিন্তু 2বার ভাবতে হয় যে আসলে শিক্ষার্থীরা আবার আমাদের দিকে তেড়ে আসে কিনা। সব কিছু মিলেই কিন্তু একটা শৃঙ্খলা আনার প্রক্রিয়া আসলে কিভাবে এই সরকার ট্যাকেল করবে বলে মনে হয় আপনার কাছে? জনাব হাওলাদার সাহেব যেটি বলছিলেন, আমি সেখান থেকে শুরু করতে চাই যে একটি বাহিনী আপনার অলরেডি 100 দিন পার হয়ে গেছে, তাদের ট্রমাটাইজ কাটানোর জন্য আমাদেরকে সময় দিতে হবে, একটা স্বাধীন দেশে আমরা সেটা শুনতে হবে, সেটাও আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আমার মনে হয় যে সরকার এই বিষয়টাকে আসলেই অ্যাড্রেস করা দরকার। যাদের কাঁধে এখনও এই স্বৈরাচারের প্রেতাত্মা রয়েছে, তাদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। কারণ এখন উনি জনাব হাওলাদার সাহেব যেটা বললেন যে এখন আর্মি পাশে রয়েছে, আর্মি তাদেরকে সাহায্য করতেছে, এখানে ট্রমাটাইজের কোনো কিছুই নাই। তাদের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, তাদের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বকে পালন করতে হবে। আজকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা বলছি না যে আপনার এখানে গুলি করতে হবে, কাঁদানে গ্যাস ছুটতে হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশে, আমরা ব্রিটেনও আমরা প্রতিবাদ সমাবেশ দেখি, আমরা যুক্তরাষ্ট্রে দেখি, বিভিন্ন জায়গায় দেখি, সেখানে যেভাবে আপনার এইরকম পরিস্থিতিকে মোকাবেলা করা হয় শান্তিপূর্ণভাবে, সেভাবে কিন্তু মোকাবেলা করা যেত। আজকে যদি প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করত, তাহলে এত দুঃখজনক ঘটনা ঘটতো না। এবং আমি এটাকেও একটি ষড়যন্ত্রের অংশ মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এই পুলিশ প্রশাসনকে এখন ফোন করলে, এই যে 999 চালু হয়েছে, ফোন করলে তাদের পাওয়া যায় না, থানায় গেলে মামলা নিতে চায় না, আপনার পুলিশ কমিশনারের হুমকি দিতে হয় যে 1 মিনিটের মধ্যে মামলা না নিলে চাকরিচ্যুত করা হবে। এটা তো কোনো গণতান্ত্রিক একটা সভ্য সমাজ এটা আশা করতে পারে না। কাজেই অবশ্যই পুলিশ প্রশাসন সহ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ, বিচার বিভাগ সহ তারা আইনানুগভাবে কাজ করবে, কোনো দল দাস হয় না। এখন তো কোনো দলের সরকারও নাই, কাজে দল দাস হওয়ার কোনো প্রশ্ন আসে না। তাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, তাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের জনগণের প্রতি, এবং রাষ্ট্রের সেবা করা তাদের দায়িত্ব। এবং আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে তারা যদি তাদের দায়িত্ব পালন করতে অক্ষম হয়, তাহলে তারা দায়িত্ব ছেড়ে দিক। এখানে বহু লোক রয়েছে দায়িত্ব পালন করার জন্য। আরেকটি কথা আমি এই সরকারকে বলতে চাই, সবিনয়, আমি কয়েকটি টকশোতে বলেছি যে এই যে সারা দেশে আপনার বিচার বিভাগ সহ, অ্যাডমিনিস্ট্রেশন সহ, পুলিশ ডিপার্টমেন্ট সহ যেভাবে আর কি আপনার প্রত্যেকটি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, এই সব প্রতিষ্ঠানগুলোকে রিপেয়ার করার জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আপনার এক সংক্ষিপ্ত সময়ের মধ্যে
আপনার যেমন ধরেন ভলান্টারি পুলিশের ব্যবস্থা সারা পৃথিবীতে রয়েছে, আমাদেরও চালু করলে রয়েছে। হয়তো হ্যাঁ, সরকার আরো সহজে যাতে সেটা সমাধান আপনার করতে পারত। এই- আমরাও সেটি চাই। আমাদের একেবারেই সময় শেষ, আমরা আমাদের শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাইবো এই আইনশৃঙ্খলা বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের ভ্যানগার্ড হয়ে নির্বাচন ত্বরান্বিত করে উপযুক্ত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে একটি নির্বাচিত সরকারের অধীনে আবার স্বাধীন এবং মুক্তভাবে চলার সুযোগ করে দিবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের টেবিল টক। দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আগামীকাল একই সময় আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ। সময় চলে যায়, 1 ঘন্টা সময়।